তো দেরি হয়ে গেল, কিন্তু তারপরে তোমাদের উপস্থিতি এখন অনেক কম, 37 36, আমরা 36 দেখছি মাত্র। তো আমরা লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি, পয়সনস রেশিও, তারপর আমরা রিজিডিটি মডুলাস কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম। আজকে আমরা জাস্ট বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস, ইয়ং মডুলাস এবং পয়সনস রেশিও, তাদের মধ্যে কি রিলেশনগুলো আছে সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমেই যেটা শুরু করি আর কি, সেটা হচ্ছে ইলাস্টিক কনস্ট্যান্ট গুলোর মধ্যে রিলেশন। এখন দেখো, আমরা কিছু রিলেশন এর আগে যেগুলো পড়ে আসছি সেই রিলেশনগুলো আগে দেখার চেষ্টা করব একটু। যেমন y ইজ ইকাল টু, ইন টার্মস অফ আলফা, y ইজ ইকাল টু 1/আলফা। অর্থাৎ এখানে আলফাটা ছিল আমাদের, আমরা বলছিলাম যে y ইজ ইকাল টু নর্মালি স্ট্রেস পার ইউনিট, স্ট্রেস বাই স্ট্রেন। তো এখানে আমাদের যদি আমরা ইউনিট এরিয়ার উপর যদি ইউনিট ফোর্স অ্যাপ্লাই করি তাহলে স্ট্রেস ইজ ইকাল টু 1, এবং আমাদের যদি অরিজিনাল যে বডিটা আমরা কনসিডার করব তার লেন্থ যদি 1 ইউনিটি হয়, L ইজ ইকাল টু, ক্যাপিটাল L ইজ ইকাল টু যদি 1 ইউনিটি হয়, তার মানে যে আমাদের চেঞ্জ যেটা হবে সেটা হলো স্ট্রেনটা হবে, তখন আমরা বলছিলাম জাস্ট হচ্ছে যে, অর্থাৎ হলো স্ট্রেনটা হলো জাস্ট চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, ওইটাকে আমরা ডিফাইন করেছিলাম আলফা দ্বারা। কাজে y ইজ ইকাল টু 1/আলফা, এটা আমরা ডিরাইভ করে আসছি। k is equal to 1/3 alpha minus twice beta, and eta is equal to 1/twice plus twice alpha plus beta. এখন দেখো, আমরা যদি এই 2 নম্বর রিলেশনটা চিন্তা করি, আলফা মাইনাস টোয়াইস বিটা ইজ ইকাল টু 1/3k, এবং এই রিলেশনটা টোয়াইস আলফা প্লাস টোয়াইস বিটা ইজ ইকাল টু 1/eta। জাস্ট আমরা একটু চেঞ্জ করবো, আর কিছু না, ইন্টারসেন্স। তাহলে দেখো, এখন এই যে একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা যোগ করি, এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে টোয়াইস বিটাটা চলে যাবে, আমার থাকবে এখানে আলফা, টোয়াইস আলফা, থ্রাইস আলফা ইজ ইকাল টু, আমরা 1/thrice k প্লাস 1/eta আমরা বলার চেষ্টা করতে পারি। তাইলে দেখো, এটা যেহেতু আমরা পাচ্ছি, আবার আমরা জানি আলফা ইজ ইকাল টু 1/y, আলফা ইজ ইকাল টু 1/y, কাজে 3/y ইজ ইকাল টু 1/3k প্লাস 1/eta, আলটিমেট ইটা প্লাস থ্রাইস k ডিভাইড বাই থ্রাইস k ইটা। দেন y is equal to, আমরা জাস্ট এখানে লিখতে পারি y is equal to 9k eta, এটা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, 9k eta ডিভাইডেড বাই ইটা প্লাস থ্রাইস k। তার মানে আমাদের ইয়ং মডুলাসটাকে ইন টার্মস অফ বাল্ক মডুলাস এবং রিজিডিটি মডুলাসের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এখানে। আবার এখানে দেখো, তাহলে এটা যেহেতু আমরা ইয়ং মডুলাসটাকে প্রকাশ করলাম, এটা দেখো y ইন্টু ইটা প্লাস থ্রাইস k ইজ ইকাল টু 9k eta। এখানে আমাদের, তার মানে এখানে কি আছে, y ইটা, এখানে 9k ইটা, 9k মাইনাস y ইটা ইজ ইকাল টু থ্রাইস k y। তাহলে এখানে যদি আমি ইটাটা ক্যালকুলেট করতে চাই, ইটা ইজ ইকাল টু থ্রাইস k y ডিভাইডেড বাই 9k। তার মানে আমাদের বাল্ক মডুলাসটা ইন টার্মস অফ রিজিডিটি মডুলাস এবং ইয়ং মডুলাসের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করতে পারি। বাল্ক মডুলাসটা রিজিডিটি মডুলাস এবং ইয়ং মডুলাসের মাধ্যমে প্রকাশ করতে পারি। আবার এই ইকুয়েশনের মধ্যে দেখো, এই ইকুয়েশনের মধ্যে থ্রাইস কে ওয়াই আর এখানে 9k y, তার মানে আলটিমেট যদি আমি কে কমন নেই, 9k মাইনাস থ্রাইস ওয়াই, 9 ইটা মাইনাস থ্রাইস ওয়াই, তার মানে k ইজ ইকাল টু ওয়াই ইটা ডিভাইডেড বাই 9 ইটা মাইনাস থ্রাইস কে ওয়াই। তার মানে এটা হলো আমাদের বাল্ক ইয়ং মডুলাস, এটা হচ্ছে আমাদের রিজিডিটি মডুলাস আমরা এখান থেকে, আর এটা হচ্ছে আমাদের বাল্ক মডুলাস আমরা এখান থেকে ইয়ং মডুলাস, রিজিডিটি মডুলাস এবং বাল্ক মডুলাস, অন্য দুইটা মডুলাসের রেসপেক্টে আমরা এখানে ক্যালকুলেট করতে পারি। আবার দেখো, ইটা ইজ ইকাল টু, আমরা জানি এই যে এখানে লিখলাম ইটা ইজ ইকাল টু 1/twice আলফা প্লাস বিটা। আলফা যদি আমি কমন নেই এখানে টুয়াইস আলফা, তাহলে 1 প্লাস বিটা বাই আলফা, আর বিটা বাই আলফা ইজ ইকাল টু সিগমা, 1 প্লাস সিগমা, আর তার মানে y/2 ইন্টু 1 প্লাস সিগমা, y/2 1 প্লাস সিগমা। তাহলে এখানে দেখো টুয়াইস ইটা সিগমা ইজ ইকাল টু y মাইনাস টুয়াইস ইটা।
y minus twice এটা। এখানে আমাদের যেটা দরকার সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু তার মানে পয়সনস রেশিও ইন টার্মস অফ রিজিডিটি মডুলাস এবং বাল্ক মডুলাসের মাধ্যমে আমরা এটা প্রকাশ করার চেষ্টা করতে পারতেছি। আবার এই যে এখানে টোয়াইস আলফা মাইনাস 4 বিটা যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি হবে? 2 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 2 ডিভাইডেড বাই টোয়াইস আলফা মাইনাস 4 বিটা ইজ ইকুয়াল টু 2 বাই থ্রাইস কে, 2 বাই থ্রাইস কে। এখানে দেখো আবার এখানে আছে টোয়াইস আলফা প্লাস টোয়াইস বিটা ইজ ইকুয়াল টু 1 বাই ইটা, 1 বাই ইটা। তার মানে অটোমেটিক্যালি এখান থেকে আমরা বিটাটা কত হবে? বিটাটা এখানে আমরা আলফাটা ইজ ইকুয়াল টু যেহেতু 1 বাই ওয়াই, বিটা ইজ ইকুয়াল টু আমরা এই দুইটাকে যদি আমরা যোগ করি, এই দুইটাকে যদি বিয়োগ করি, যোগ না, এই দুইটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের পেয়ে যাব কত? 6 বিটা, 6 বিটা ইজ ইকুয়াল টু তার মানে বিটা ইজ ইকুয়াল টু 1 বাই 6 ইটা মাইনাস 1 বাই 9 কে। তার মানে এইটা আমরা পাচ্ছি ফাইনালি বিটা ইজ ইকুয়াল টু। তাইলে এখন দেখো বিটা ইজ ইকুয়াল টু পেলাম আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু বিটা বাই আলফা, আর 1 বাই আলফা ইজ ইকুয়াল টু ওয়াই, আর বিটার মানটা এখানে আছে। তাইলে দেখো ওয়াই এর মানটা আমরা এখানে ক্যালকুলেট করেছি, এটা হচ্ছে আমাদের ওয়াই 9 কে ইটা বাই ইটা প্লাস থ্রাইস কে, আর বিটা ইজ ইকুয়াল টু আমাদের এইটা যদি আমরা এখানে লিখি আলটিমেট সিগমা ইজ ইকুয়াল টু ইন টার্মস অফ থ্রাইস কে মাইনাস টুয়াইস ইটা ডিভাইডেড বাই টুয়াইস ইটা প্লাস থ্রাইস কে। তার মানে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস এন্ড বাল্ক মডুলাস এবং রিজিডিটি মডুলাসের মাধ্যমে আমরা সিগমাটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। তার মানে আমাদের যদি সিগমা বাল্ক মডুলাস এবং রিজিডিটি মডুলাস জানা থাকে তাহলে সিগমাটা আমরা বের করতে পারবো। আবার এখানে তার মানে আলফা, এখানে ওয়াই, আলফা, বিটা, দেন আমাদের কে, ইটা, প্রত্যেকটা জিনিসই আমরা একটা যে কোনো দুইটা জানা থাকলে তৃতীয় নাম্বারটা আমরা ক্যালকুলেট করতে পারবো ইজিলি। এখন সিগমাটা কি বলছিলাম আমরা? পয়সনস রেশিও, যেটা শেয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই শেয়ারিং স্ট্রেইন। তার মানে সিগমার ভ্যালুটা কত হতে পারে? লিমিটিং ভ্যালুজ অফ সিগমা। এখানে দেখো তার মানে ইটা ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস টুয়াইস সিগমা, আমাদের রিলেশন আছে একটু আগেই আমরা দেখে আসছি। আবার কে ইজ ইকুয়াল টু 1 বাই থ্রাইস আলফা মাইনাস টুয়াইস বিটা, আলফা যদি কমন নেই, ওয়াই ডিভাইডেড বাই 3 1 মাইনাস টুয়াইস সিগমা। তার মানে এটা ওয়াই বাই দিস, এটা ওয়াই বাই দিস। তার মানে আলটিমেট এখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু টুয়াইস ইটা 1 প্লাস সিগমা থ্রাইস কে 1 মাইনাস টুয়াইস সিগমা। তার মানে এখন তার মানে এই দুইটা সমান হচ্ছে এই টার্মটা সমান হচ্ছে এই টার্মটা, আমি ওয়াই কে এখান থেকে ডিলিট করে দিতে পারি, এই দুইটা টার্ম সমান। তাইলে দেখো আমরা নরমালি যে জিনিসটা আমরা কনসিডার করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের পয়সনস রেশিও যে পজিটিভ কোয়ান্টিটি, ইফ যদি পয়সনস রেশিও পজিটিভ কোয়ান্টিটি হয় এবং কে বাল্ক মডুলাস এবং রিজিডিটি মডুলাস এই দুইটা কোয়ান্টিটি কিন্তু অলওয়েজ পজিটিভ, এই দুইটা কোয়ান্টিটি কিন্তু অলওয়েজ পজিটিভ। কাজে আমার এই দুইটা কোয়ান্টিটি দেখো ইটা এবং কে পজিটিভ, তাহলে যদি আমার পয়সনস রেশিও যদি পজিটিভ হয় তাহলে কি দাঁড়াচ্ছে? রেশিও হওয়ার পজিটিভ হওয়ার জন্য শর্তটা কি হতে হবে? এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা পয়সনস রেশিও যদি আমার কে এবং ইটা এটা পজিটিভ, এইটা পজিটিভ, তাহলে অ্যাজ এ হোল এটাকে যদি পজিটিভ আমার করতে হয় তাহলে এই যে 1 মাইনাস টুয়াইস সিগমা ইট শুড বি গ্রেটার দেন 0, কারণ এটা যদি 0 লেস দেন 0 হয় তাহলে কিন্তু আলটিমেট এটা একটা যে কোনো আমার একটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু আমার কে এবং ইটা এটা হচ্ছে আমাদের পজিটিভ কোয়ান্টিটি। আমার কাজে আপাতত আমি কনসিডার করতেছি যে পয়সনস রেশিও যে পজিটিভ কোয়ান্টিটি, বাট ইট শুড বি পজিটিভ হলেও এই যে 1 মাইনাস টুয়াইস সিগমা তাহলে এইটাকে পজিটিভ হতে হবে, আর এইটা পজিটিভ মানে 1 মাইনাস টুয়াইস সিগমা ইজ গ্রেটার দেন 0। তার মানে কি দাঁড়াইলো? টুয়াইস সিগমার মান 1 এর চাইতে কম হতে হবে, টুয়াইস সিগমা ইজ লেস দেন 1 অর সিগমা ইজ লেস দেন 5.5। সিগমার মানটা হতে পাবে আমার এইটা যদি পজিটিভ হতে হয় তাইলে কে এন্ড ইটা পজিটিভ, এর শর্ত এটা হলো যে সিগমাটা অবশ্যই লেস দেন 0.5 হতে হবে।
আবার দেখো, যদি আমি কনসিডার করি যে পয়সনস রেশিওটা ইজ এ নেগেটিভ কোয়ান্টিটি, যদি ইফ উই কনসিডার সিগমা ইজ এ নেগেটিভ কোয়ান্টিটি, তার মানে এখানে নেগেটিভ যদি বসাই অটোমেটিক্যালি এই টার্মটা আমাদের পজিটিভ হয়ে যাবে, বাট এইখানে আমাদের একটা নেগেটিভ চলে আসবে, ওয়ান মাইনাস সিগমা যেহেতু নেগেটিভ, তার মানে এখানে এইটা আবার পজিটিভ হইতে গেলে সিগমার মানটা কি হতে হবে, -1 যদি হয় তাহলে এটা 0 হবে, তার মানে -1 এর চাইতে বড় হতে হবে, -1 এর চাইতে বড় হতে হবে, ছোট হলে হবে না। তার মানে দেখো 1 প্লাস সিগমা শুড বি গ্রেটার দেন 0, তার মানে সিগমা ইজ গ্রেটার দেন -1, এটা হতে হবে। তাহলে আমরা লিমিটিং কি, তাহলে সিগমার মানটা পেলাম কি, সিগমা লাইজ বিটুইন, এখানে লেস দেন 0.5 গ্রেটার দেন -1, তার মানে -1 থেকে 0.5 এই রেঞ্জের মধ্যে পেলাম। বাট আমরা সিগমা নেগেটিভ মানে সিগমা ইজ ইকুয়াল টু বলছি আমরা কি বললাম, বিটা বাই আলফা। বিটা হলো, আলফাটা হলো কি আমাদের, আলফাটা হলো এলংগেশন, অর্থাৎ হলো ওটার যে আমরা স্ট্রেস অ্যাপ্লাই করতেছি, স্ট্রেস অ্যাপ্লাই করলে তার লঙ্গিটিউডাল বরাবর যে বৃদ্ধিটা সেটা হচ্ছে আলফা। আর লঙ্গিটিউডাল বরাবর যখনই বৃদ্ধি পাবে তখন লেটারালি পাশেও লম্বায় যদি বৃদ্ধি পায় আমাদের, তাহলে পাশে কি বৃদ্ধি পাবে, কখনোই বৃদ্ধি পাবে না, পাশে এটা কমে যাবে, পাশে ডিক্রিজ করবে। পাশে ডিক্রিজ না করলে কিন্তু আমার হবে না। কাজেই এখানে আমরা কনসিডার করার চেষ্টা করি ইনটু অফ সিগমা ক্যান নট বি নেগেটিভ because the body does not expand laterally when it expands longitudinally. Longitudinally যদি আমরা expand করি, laterally এটাও expand হবে না, laterally এটা ডিক্রিজ করবে। তাহলে ডিক্রিজ করলে একটা এক্সপ্যান্ড করলে আরেকটা এখানে আমাদের ডিক্রিজ করতে হবে, ওটা এক্সপ্যান্ড করবে না, যে কারণে অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। কাজেই এই যে পজিটিভ কোয়ান্টিটি, তার মানে এখানে দেখো when sigma is equal to 0.5, it means that there is no change in volume. আবার সিগমা যদি 0.5 আমরা ইউজ করি, এখানে দেখো এই যে এই কোশ্চেনে সিগমা যদি 0.5 ইউজ করি, তার মানে 1 যদি 0 হয়, তার মানে আলটিমেট কি দেখার, কোনো কম্প্রেশন হবে না, কিন্তু it means that there is no change in volume and the body is completely, কিন্তু আমার দৈর্ঘ্য বাড়বে, কম্প্রেশনটা হবে না, সেই বৃদ্ধিটুকু কোথা থেকে আসবে, কাজে কম্প্রেশন হতেই হবে। তাইলেও আমাদের এইটাই যে সিগমা ইজ ইকুয়াল টু 0.5, এটা অবশ্যই এর চাইতে কিছুটা কম হতে হবে, এটা কিন্তু আমার যদি তোমার ওই করে 0.5 হলে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওই টোটালটা ইনকম্প্রেসিবল হয়ে যাচ্ছে। Therefore, it is not possible. In practice, the value of sigma for most of the isotropic substance is between 0.2 থেকে 0.4. কাজেই আমরা নর্মালি এক্সপেরিমেন্টালি যেটা পাই, নেগেটিভও হবে না আবার 0.5ও হবে না, তাহলে এটার ভ্যালুটা কত, যেটা বলা হচ্ছে মোস্ট অফ দি আইসোট্রপিক সাবস্টেন্স, এটার মান হচ্ছে 0.2 থেকে 0.4। এখন এই আইসোট্রপিক ম্যাটেরিয়ালস আমরা নরমালি বলার চেষ্টা করি যার মধ্যে কোনো, যে সমস্ত ম্যাটেরিয়াল আমরা কনসিডার করব, এই ম্যাটেরিয়ালের মধ্যে একেবারে লিনিয়ারিটি বজায় থাকবে, তার মধ্যে কোনো ফ্র্যাকচার থাকবে না, কোনো ডিস্টরশন হবে না, সেটাকে আমরা আইসোট্রপিক ম্যাটেরিয়াল হিসেবে ট্রিট করি। এবং তার ক্ষেত্রে হচ্ছে আমাদের 0.2 থেকে 0.4, এইটা হচ্ছে আমাদের সিগমার মান। নরমালি কিসের উপর আমাদের এই ইলাস্টিসিটিটা ডিপেন্ড করে, যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, আমাদের ইলাস্টিসিটিটা ডিপেন্ড করে ইফেক্ট অফ স্ট্রেসের উপর ডিপেন্ড করবে ইলাস্টিসিটি। স্ট্রেস কতটুকু দিব, কারণ তার মানে এই যে স্ট্রেস আমরা অ্যাপ্লাই করব,
অ্যাপ্লাই একটা লিমিট পর্যন্ত আমাদের করতে হবে। লিমিট যখনই ক্রস করে যাবে তাহলে কিন্তু ওইটা ওই আগের জায়গায় আর ফিরে আসতে পারবে না। তার মানে ওর প্রপার্টিটা নষ্ট হয়ে যাবে। ওর টেক্ট অফ অ্যানিলিং, এই অ্যানিলিংটা আমরা নরমালি মিক্সার করা হয়। এই যে মিক্সার যখন করা হবে, এই মিক্সিংটা তার কি কি অনুপাতে হচ্ছে তার উপরে। তার কারণ হলো ভেজাল যদি থাকে, ভেজাল যদি থাকে তার মানে একরকম ইলাস্টিসিটি হবে, পিওর যদি নিয়ে আসতে পারে একরকম হবে। কাজে মিক্সার উপরে ডিপেন্ড করবে। কাজে এটা আমাদের এটাকে বলা হয় অ্যানিলিং। এই অ্যানিলিং এর উপরে ডিপেন্ড করবে যে তার ইলাস্টিসিটিটা। চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের পরিবর্তন হবে। তার মানে ডিফারেন্ট ক্রিস্টালের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ ইলাস্টিসিটি শো করবে। কাজে নেচার অফ দি ক্রিস্টালের উপর ডিপেন্ড করবে। দেখো এখানে একটা জিনিস, ইফেক্ট অফ টেম্পারেচার, প্রপার্টি অফ মেটেরিয়াল ডিক্রিজেস। টেম্পারেচার বাড়লে ওর ইলাস্টিক প্রপার্টিটা ডিক্রিজ করে যাবে, ইলাস্টিক প্রপার্টিটা ডিক্রিজ করে যাবে। তার কারণটা হলো ইলাস্টিক প্রপার্টিটা, এই যে মলিকুলগুলো প্রত্যেকটা আমার সলিডের ক্ষেত্রে, এখানে ইলাস্টিসিটি আমরা কিন্তু সলিডের ক্ষেত্রে, তার মানে টেম্পারেচার যখনই বাড়বে ওর ভাইব্রেশনাল এনার্জিটা বেড়ে যাবে, ভাইব্রেশনাল এনার্জি বেড়ে যাবে। ডিউ টু দিস ভাইব্রেশনাল এনার্জি ওর ইলাস্টিক প্রপার্টিটা কমতে থাকবে, ইলাস্টিক প্রপার্টিটা কমতে থাকবে। কাজে টেম্পারেচার বাড়লে ইলাস্টিক প্রপার্টিটা কমে যায়। Effect of impurities, addition of impurity to metal may increase or decrease the elasticity. If the impurity has more elastic, এখন আমরা কি ধরনের ম্যাটেরিয়াল এখানে আমরা ইম্পিউরিটি হিসেবে অ্যাড করতেছি, যে ম্যাটেরিয়ালটা তার ইলাস্টিসিটি বেশি, ওই মেটেরিয়াল অ্যাজ এ হোল ইলাস্টিক প্রপার্টিটা বেড়ে যাবে, ইলাস্টিসিটি বেড়ে যাবে। আর যে ম্যাটেরিয়ালটা অ্যাড করব তার ইলাস্টিসিটি যদি কম থাকে তাহলে আমাদের অ্যাজ এ হোল ইলাস্টিসিটিটা কমে যাবে। কাজেই আমরা নির্ভর করবে নেচার অফ দি ইম্পিউরিটি, তার উপরে ভিত্তি করে আমাদের জাস্ট যে ইলাস্টিসিটি বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করবে। আইসোট্রপিক তো জাস্ট ইজ এ ইউনিফর্মলি ইন অল ওরিয়েন্টেশন। কাজে এখানে একটা প্রিসাইজ আইসোট্রপিক মানে জাস্ট আমরা আর কিছু না, যার মধ্যে কোনো ভেজাল থাকবে না, লিনিয়ারিটি মেনটেন করতে থাকবে, ওরিয়েন্টেশনটা ঠিক থাকবে, সেটাকে আইসোট্রপিক হিসেবে আমরা ওয়ার্ক ডান ইন ডিফর্মিং এ বডি। এখন আমরা এই যে বাল্ক মডুলাস, ইয়ং মডুলাস এবং রিজিডিটি মডুলাস, আমরা একবার ইয়ং মডুলাস এর ক্ষেত্রে আমাদের লেন্থের স্ট্রেস অ্যাপ্লাই করলে তার লেন্থের এক্সপানশন হচ্ছে। বাল্ক মডুলাস এর ক্ষেত্রে আমরা যদি প্রেসার অ্যাপ্লাই করি তাহলে ভলিউমটা কমে যাবে। আবার রিজিডিটি মডুলাসের ক্ষেত্রে আমরা যদি শেয়ার অ্যাপ্লাই করি, একটা প্রান্ত যদি ফিক্স থাকে তাহলে অ্যাঙ্গুলার ডিস্টরশন হবে, অ্যাঙ্গুলার ডিস্টরশন হবে। এই যে এখানে পরিবর্তন হবে প্রতিটা ক্ষেত্রেই আমাদের কিন্তু এখানে ওয়ার্ক ডান হবে, তার মানে কিছুটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, এই ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের ওয়ার্ক ডানটা হবে। স্যার চলে গেছে।
এই শুনুন, হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আজকে ডিস্টার্ব করতেছি। আচ্ছা দেখো, তার মানে when a body is deformed by the application of external force, তার মানে আমরা একটা এক্সটার্নাল ফোর্স যখনই অ্যাপ্লাই করব তাহলে বডিটা ডিফর্মস হবে, তাহলে the body gets strained. স্ক্রিন এখনো দেখতে, হ্যাঁ কিছু বলছো? স্যার স্ক্রিন আসেনি এখনো। স্ক্রিন আসছে নাই? স্যার এখন এসেছে স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দি ওয়ার্ক ডান ইজ স্টোরড ইন দ্য বডি, তার মানে কি আমরা যখন ওটা ফোর্স অ্যাপ্লাই করতেছি ওটা কিছুটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার মানে ওর মধ্যে এনার্জি, কাজে ওয়ার্ক ডান ইজ স্টোরড ইন দ্য বডি ইন দ্য ফর্ম অফ এনার্জি এন্ড ইজ কল্ড দ্য এনার্জি স্ট্রেইন। ডিউ টু স্ট্রেইনের জন্য ওর মধ্যে এনার্জি স্টোরড হচ্ছে, যেটাকে বলার চেষ্টা করি আমরা এনার্জি অফ স্ট্রেইন। ডিউ টু দিস এনার্জি অফ স্ট্রেইন দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেইন। এটা হচ্ছে লঙ্গিচুডাল স্ট্রেইন, শেয়ারিং স্ট্রেইন এন্ড ভলিউম স্ট্রেইন। কারণ আমাদের ইয়ং মডুলাস, রিজিডিটি মডুলাস এন্ড বাল্ক মডুলাস প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু স্ট্রেস বাই স্ট্রেইন, এক সময় ইয়ং মডুলাসের ক্ষেত্রে লঙ্গিচুডাল স্ট্রেইন, শেয়ারিং বাল্ক মডুলাসের ক্ষেত্রে আমাদের ভলিউম স্ট্রেইন এন্ড রিজিডিটি মডুলাসের ক্ষেত্রে শেয়ারিং স্ট্রেইন। কাজে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স অটোমেটিক্যালি আমাদের এই স্ট্রেইন গুলা হচ্ছে, যে স্ট্রেইন গুলো আমরা, কাজে স্ট্রেইনটা হচ্ছে আমাদের তিন প্রকার, একটা হচ্ছে লঙ্গিচুডাল স্ট্রেইন, শেয়ারিং স্ট্রেইন এন্ড ভলিউম স্ট্রেইন। তো প্রথমে যদি আমরা দেখার চেষ্টা করি লঙ্গিচুডাল স্ট্রেইন, তো লঙ্গিচুডাল স্ট্রেইন আমরা যখনই ফোর্স অ্যাপ্লাই করব, এফ যদি আমাদের ফোর্স অ্যাপ্লাই করি আমরা, তাইলে যদি আমরা ওর লেন্থ জাস্ট হলো এই ক্যাপিটাল এলটা হচ্ছে ওর অরিজিনাল লেন্থ, এই ফোর্স অ্যাপ্লাই করার ফলে পার ইউনিট এরিয়ার মধ্যে তাহলে এল পরিমাণ তার লেন্থ যদি ইনক্রিজ করে, তাহলে অটোমেটিক্যালি আমরা কিন্তু এটা ডেফিনিশন আগে জানি, y is equal to f by a divided by l by l, stress by strain is equal to f is equal to y a l by l। এটা আমাদের জানা আছে, আগেও দেখেছি আমরা। তাহলে এখন if there is an additional small increase, এটা তো আমার হলো যে ফোর্স অ্যাপ্লাই করার ফলে, তাহলে এরপরেও যদি আমরা কনসিডার করি যে এরপরে অ্যাডিশনাল there is an delta L dl in length of the wire, then the work done for this increase, এই যে dl অতিরিক্ত আমার ইনক্রিজ হইলো, এই dl ইনক্রিজ করার জন্য আমার কতটুকু কাজ হবে সেই কাজটুকু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব।
তাহলে আমরা জানি ওয়ার্ক ডানের ডেফিনিশনটাই হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আমরা সবসময় জানি, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আর এই এফ ইজ ইকাল টু এই ইকুয়েশন থেকে আসতেছে আমাদের এই এফ, তার মানে ডি ডাব্লিউ ইজ ইকাল টু ওয়াই এ এল বাই এল ইন্টু ডিএল। তাইলে এইটা হলো এই ডিএল লেন্থ ইনক্রিজ করার জন্য আমার ওয়ার্ক ডান। কাজে যদি আমার এখন টোটাল ওয়ার্ক ডানটা এই সিস্টেমে আমাদের কতটুকু হবে, তার মানে যদি আমরা কনসিডার করার চেষ্টা করি ও লেন্থ ইনক্রিজ 0 টু এল, ও লেন্থ ইনক্রিজ এই আমাদের ইন্টিগ্রেশন লিমিট 0 টু এল হয়, তাহলে আমাদের এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করব, ডি ডাব্লিউ ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ 0 টু এল এফ অফ ডিএল। এই যে এখন এফ এর মান, এই মানটা আমরা এখানে বসাইছি। তাহলে দেখো ওয়াই এ ডিভাইডেড বাই এল, এই টার্মটা হলো আমাদের কনস্ট্যান্ট, এখানে আমাদের ভ্যারি করবে এই যে স্মল এল এন্ড ডিএল এর রেসপেক্ট আমরা ইন্টিগ্রেশনটা করব। তাহলে এল ডিএল তার মানে এল স্কয়ার বাই 2, এটা হলো এল স্কয়ার বাই 2, আর এইটুকু তো আমাদের আছেই। তাহলে এখানে দেখো হাফ অফ ওয়াই এ এল বাই এল ইনটু এটাকে একটু আলাদা করলাম, তার মানে দিস ইজ ইকুয়াল টু এফ, এফ হাফ অফ এফ ইনটু এল। তাহলে এগেইন এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডান। কাজে আমরা এই নরমালি ওয়ার্ক ডানটাকে আমরা এখানে ক্যালকুলেট করার চেষ্টা করি পার ইউনিট ভলিউমের রেসপেক্টে আমার ওয়ার্ক ডানটা কতটুকু হবে পার ইউনিট ভলিউম। কারণ তুমি 1 ইউনিট আবার 10 ইউনিট, 10 ইউনিটের রেসপেক্টে তো একরকম কাজ হবে না। কাজেই আমরা পার ইউনিট ভলিউমের রেসপেক্টে আমাদের ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করার চেষ্টা করি। কাজে আমাদের ভলিউমটা হলো এরিয়াটা হলো এ, লেন্থ হচ্ছে এল, কাজে ভলিউম অটোমেটিক্যালি এ ইনটু এল। তাহলে যদি আমরা পার ইউনিট ভলিউম দেখি, তাহলে therefore ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম এই W ডিভাইডেড বাই V 1 বাই এখানে যেটা আসছে হাফ অফ F ইনটু L ডিভাইডেড বাই V, V দিয়ে আমরা ভাগ করতেছি আর কিছু না, V ইজ ইকুয়াল টু A ইনটু L, তার মানে F বাই A ইনটু L বাই L আমরা লিখতে পারি। F বাই A ইজ ইকুয়াল টু কত, দিস ইজ ইকুয়াল টু স্ট্রেস, L বাই L ইজ ইকুয়াল টু স্ট্রেন, তার মানে ওয়ার্ক ডান হুইচ ইজ ইকুয়াল টু হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন। তার মানে একটু লেন্থ ইনক্রিমেন্টের জন্য এটা হলো ইয়ং মডুলাসের ক্ষেত্রে হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন, এইটা আমরা বলার চেষ্টা করতে পারি। দেন ভলিউম স্ট্রেন, ভলিউম স্ট্রেন আমরা যদি স্ট্রেস অ্যাপ্লাই করি পি স্ট্রেস হুইচ ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া or pressure, পিটা হলো ফোর্স পার ইউনিট প্রেসার, বাট দিস ইজ দ্য ডেফিনেশনটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া which is applied normally over an area A of a body of volume B such that in its volume decreases by, যখনই আমরা এই ভলিউমের উপর ফোর্স অ্যাপ্লাই করব, পার ইউনিট এরিয়া রেসপেক্টে ফোর্স অ্যাপ্লাই করব আর প্রেসার অ্যাপ্লাই করব, তাহলে অটোমেটিক্যালি তার ভলিউমটা ডিক্রিজ করবে, সেটা হলো V। Now then the bulk modulus K for the material, বাল্ক মডুলাসটা তখন আমরা লিখতে পারি K is equal to P divided by minus V by V। তার কারণ হলো এখানে মাইনাসটা আমরা ইন্ট্রোডিউস করেছি, আমরা যদি প্রেসার বাড়াইতে থাকি তাহলে ভলিউমটা কমতে থাকবে, কাজে একটা বেশি হলে আর একটা কমে যাবে, যে জন্য একটা আর একটা নেগেটিভ, কাজে এখানে হলো মাইনাস সাইন। কাজে আমরা মাইনাস সাইন আলটিমেট রাখবো না, মাইনাস সাইনটা হলো ডিরেকশন আর কিছু না। কাজে P is equal to K minus V by V, KV divided by V। Yes, এইটা এই আমরা ওমিটিং মাইনাস সাইন, কারণ বাল্ক মডুলাস ইজ এ পজিটিভ কোয়ান্টিটি, আমাদের পজিটিভ কোয়ান্টিটি, এই মাইনাস সাইনটা আমরা জাস্ট বাদ দিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য ডিরেকশন। নাও ইফ উই কনসিডার এই যে আমরা প্রেসার অ্যাপ্লাই করতেছি পি, প্রেসার অ্যাপ্লাই করার ফলে আমার যদি dx is the small movement in the direction, this is the shipment, then the work done P is equal to আমরা লিখতে পারি ফোর্স, ওয়ার্ক ডান হলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, F ইনটু D, এখানে dx, আবার F is equal to P ইনটু A, P ইনটু A, P is equal to F by A, কাজে F is equal to P ইনটু A ইনটু dx, আর A dx is equal to আবার আমরা জানি এটা হলো এরিয়া, dx টা হচ্ছে লেন্থের পরিবর্তন, এরিয়া ইনটু লেন্থের চেঞ্জ which is equal to volume dv, কাজে এটা হলো আলটিমেট P dv। টোটাল ওয়ার্ক ডান কতটুকু হবে, কাজে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে টোটাল ওয়ার্ক ডানটা আলটিমেট পেয়ে যাব 0 টু V, আমাদের চেঞ্জ ইন ভলিউম হচ্ছে V, কাজে আমরা ইন্টিগ্রেশন করব 0 টু V, তাহলে দেখো
এইটাকে যদি PdV, আবার P is equal to, এই যে এখানে আমরা লিখলাম P is equal to KV by V, KV by V dV, এখানে আলটিমেট V dV V স্কয়ার বাই 2, তাহলে আলটিমেট দেখো হাফ অফ KV by V ইনটু V, এটা হলো চেঞ্জ ইন ভলিউম। আবার আমরা নরমালি ওয়ার্ক ডান কিন্তু পার ইউনিট ভলিউমের রেসপেক্টে ক্যালকুলেট করব, কাজেই ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি, হাফ অফ পি ইনটু ভি বাই ক্যাপিটাল ভি, তাহলে হাফ অফ পি ভি বাই ভি, তাহলে দেখো পিটা হলো স্ট্রেস, হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন। এক্ষেত্রেও যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন, হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন। তার মানে বাল্ক মডুলাসের ক্ষেত্রেও আমাদের যেটা ওয়ার্ক ডান যেটা পাচ্ছি সেটা হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন। আবার ওই লংগিটিউড ইয়ং মডুলাসের ক্ষেত্রেও আমাদের হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন। এখন দেখি আমরা শেয়ারিং স্ট্রেনের ক্ষেত্রে আমাদের কি হয়, কিন্তু জানি এইটুকু জানি, তারপর আমরা যেহেতু এখানে নাই আমরা নিয়ে আসার চেষ্টা করছি যে কোথা থেকে আসলো। যদি এই যে লেট দ্য আপার ফেস অফ এ কিউব দ্য লেন্থ অফ ইচ সাইড ইজ L, প্রত্যেকটা সাইডের লেন্থ একটা কিউব L be shared through an angle theta under the tangential force F. F যখনই আমরা ফোর্স অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে শেয়ার্ড হবে থিটা, সে থিটা ইজ ইকুয়াল টু আমরা বলছিলাম L by L, থিটা ইজ ইকুয়াল টু L by L and A is equal to L square, এবং এটা ইজ ইকুয়াল টু F by A theta, F by A is equal to হচ্ছে আমাদের স্ট্রেস ডিভাইডেড বাই থিটা হচ্ছে আমাদের L by L, দিস ইজ ইকুয়াল টু স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেস, এটা ইজ ইকুয়াল টু F by A theta। এগুলো আমরা পড়ে আসছি, বাট তারপরেও এইটা ক্যালকুলেট করতে আমার এখানে লাগবে। কাজে এখান থেকে দেখো F is equal to eta into A theta, A is equal to L square আর theta is equal to L by L, তাহলে আমরা লিখতে পারি eta is equal, F is equal to eta into L, এটা আমরা এখানে লিখতে পারি আর কি। Now if dl is the small additional displacement of the vertical edge, এখন আমরা কনসিডার করার চেষ্টা করি যদি আরো এই এলটা তো ডিসপ্লেসমেন্ট ছিলই, এই ডিএল জন্য আমাদের ওয়ার্ক ডানটা কি হবে, হুইচ ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্সটা দেখো ইটা এল এল ইনটু ডিএল, এইটা হলো আমাদের ওয়ার্ক ডান। ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে আমাদের টোটাল ওয়ার্ক ডান কত হবে, এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব, ইটা এল এল ডিএল, তাহলে দেখো হাফ অফ ইটা এল, এটা এল ডিএল মানে এল স্কয়ার বাই 2, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এখানে ইটা এল, এইখানে আচ্ছা এখানে একটু দেখো বাই আচ্ছা এখানে আমার এটা যদি থাকে এই ইটার পরিবর্তে ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এল এল, আর কিছু না, ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এল এল ইন্টু এল এল স্কোয়ার, ইটার মানটা এখানে বসাইছে আর কিছু না। তাহলে এখানে দেখো আলটিমেট হাফ অফ এফ ইন্টু এল, হাফ অফ এফ ইন্টু এল, তার মানে হাফ অফ ইন্টু ট্যানজেনশিয়াল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ট্যানজেনশিয়াল ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা আমরা ওয়ার্ক ডানটা কি হবে, এটা আমাদের পার ইউনিট ভলিউমের রেসপেক্টে আমাদের ক্যালকুলেট, দেখো পার ইউনিট ভলিউম এল কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি এফ বাই এল স্কোয়ার ইন্টু এল বাই এল, এল স্কোয়ার মানে এ, তাহলে হাফ অফ এফ বাই এ এল বাই এল ইন্টু থিটা, তাহলে হাফ অফ স্ট্রেস ইন্টু স্ট্রেন। তার মানে আমরা কি পেলাম, আলটিমেট ওয়ার্ক ডান হাফ অফ স্ট্রেস ইন্টু স্ট্রেন। কাজে এই যে প্রতিটা ক্ষেত্রেই ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস এবং রিজিডিটি মডুলাস, তিনটা ক্ষেত্রে আমাদের জাস্ট ওয়ার্ক ডান হুইচ ইজ ইকুয়াল টু হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন। এটা অনেক সময় কোশ্চেন আসে যে শো দ্যাট ওয়ার্ক ডান ইন কেস অফ বাল্ক মডুলাস, রিজিডিটি মডুলাস এন্ড ইয়ং মডুলাস is just half of stress into strain, half of stress into strain,
যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ওয়ার্ক ডানের পরিমাণটা হাফ অফ স্ট্রেস ইনটু স্ট্রেন। এটা দেখাও। তাহলে দেখাইতে গেলে আমরা কিন্তু এই জিনিসটা অ্যাজ এ হোল দেখাইতে হবে, অ্যাজ এ হোল এটা দেখাইতে হবে। তো আমরা এই প্রপার্টিস অফ ম্যাটারটা আমরা এখানেই শেষ করতেছি আর কি। প্রপার্টিস অফ ম্যাটার শেষ করতেছি। আমরা এখন শুরু করব লেজার। আমরা 4টা সেকশন পড়াবো, তার মধ্যে 3টা সেকশন পড়াইলাম, আর একটা সেকশন বাকি আছে, সেটা লেজার শুরু করব আজকে। এখনই শুরু করব আমরা লেজার। তো আরেকটা জিনিস, তো তোমরা তো একটা পরীক্ষা দিয়েছো, আর একটা পরীক্ষা দিবা? এসিআর কি আছো? হ্যাঁ, আমি তো থার্মোডাইনামিক্স এর উপর একটা সিটি দাও। কবে কবে দিবা? রবিবার তো 7 তারিখ, রবিবার তো 7ই মার্চ। 7ই মার্চ পাওয়ার ফলে দেখলাম আমি সবুজ, ওদিন ক্লাস নেওয়া যাবে? আমার তো চাকরি নট হয়ে যাবে 7ই মার্চ যদি ক্লাস নেই। তোমরা কি প্রবলেম কিছু করেছো না করো নাই? আচ্ছা, কোনটা কোনটা সমস্যা আছে সেটা আমাকে বলো। সেটা যদি আমাকে আগে দেখাও যে আমাদের এই সব না যে আমাদের এইটা এইটা সমস্যা আছে, তোমাদের সমস্যা আছে, তাহলে আমাকে কোনটা সমস্যা আছে তাহলে আমাকে তো একটু দেখতে হবে। না দেখে তো আমি তোমার যদি বলি ক্লাসে এসে, আমি কিন্তু অত এক্সপার্ট না যে এখানে আইলাম সব করে দিলাম। তাহলে আমার যদি যে তোমার যদি বলতে পারো যে স্যার আমাদের এইটা এইটা একটু সমস্যা আছে, যে এই 5টা প্রবলেম আমাদের সমস্যা আছে, যদি 30টা দিয়েছি 30টাই সমস্যা থাকলে তো তোমাদের করতে হবে, সলভ করতে হবে যে এই 5টা সমস্যা আছে। ঠিক আছে, সেই 5টা আমি সমস্যা আছে, এই 5টা প্রবলেম আমি তোমাদেরকে ক্লাসে সলভ করে দিলাম। তাহলে আমাকে জানাবা, আমাকে নাম্বারগুলো জানাবা। কি আমার কথাটা কি বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, আগামী মঙ্গলবারই আমরা নয় সলভ ক্লাস, মঙ্গলবারই পরীক্ষা দিবা কবে? আগামী সপ্তাহে দাও। বৃহস্পতিবার তো আমার ক্লাস তো মঙ্গলবার। স্যার স্যার আগামী রবিবার দিবে একদম, পরের রবিবার সিটি। হ্যাঁ, স্যার সলভ ক্লাসের পরের যে রবিবার পড়বে ওই রবিবারে দিবে। আচ্ছা, তাহলে সলভ ক্লাস কি তারপরে রবিবার? তার মঙ্গলবারে সলভ ক্লাস নেবেন, এর পরের রবিবারে আচ্ছা, 14 তারিখে এক্সাম। মঙ্গলবারে কিছু সলভ ক্লাস করব আমরা, কিন্তু সেক্ষেত্রে কয়েকটা প্রবলেম, জাস্ট আমাকে 5টা প্রবলেম দিবা যে স্যার এই 5টা প্রবলেম আমাদেরকে বুঝিয়ে দিন। যেটা তোমরা নাম্বারটা আমার কাছে পাঠাই দিবা, স্যার এই প্রবলেমটা কি, বুঝতে পারছো কথাটা? আমি হঠাৎ করে করতে গেলাম, আমি ওই সময় হয়তো দেখা গেল যে এটা হচ্ছে না, তার মানে কি আমার একটু জাস্ট একটু দেখা দরকার যে তোমার হ্যাঁ এই জিনিসটা, কারণ আমি যেটা দিছি যে সবকটা যে আমার সাথে সাথে হবে করতে গেলে তা তো নাও হতে পারে আর কি। কাজে একটু দেখ। একেবারে এই মুহূর্তে বুঝতে পারছি না, তো যেটা করবা সেটা হচ্ছে যে 5টা প্রবলেম আমার কাছে পাঠাবা, সেই 5টা প্রবলেম আমি ওই দিন ক্লাসে বুঝাবো। ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারের আগে অবশ্যই দিবা। মঙ্গলবার দিন ওটা দেখতে পারি আর কি, দেখাইতে পারি তোমাদেরকে। আচ্ছা, এখন আমরা শুরু করব। আচ্ছা, মঙ্গলবারে নিয়ে পরের সপ্তাহে দিব আমরা, ওটা টাইমটা ফিক্স আপ করব। তো আমার মঙ্গলবার যেহেতু 7 তারিখে পড়তেছে, কাজে পরের রবিবার তো আমার রবিবার যেহেতু মানে ক্লাসটা আমাদের খুব বেশি ক্লাস লাগবে না, গোটা 3 ক্লাসে হয়তো লেজার আমরা শেষ করে দিব, কাজে অসুবিধা নেই, যে কোনো সময় আমরা পরীক্ষা নিতে পারবো। কাজে আমরা লেজার শুরু করবো আর কি। কাজে এইটা আমি স্টপ করে দিয়ে নিই, আবার আমি একটু লেজারটাকে নিয়ে আসতেছি। আরে শেয়ার, আমরা আজকে শুরু করব এখন লেজার। তো লেজার, লেজার মানে হচ্ছে, আমরা লেজার একটু পরে দেখবো লেজার কি জিনিস। আমরা শুরুটা করব যে কিভাবে আমাদের হতে পারে, there is a where how to লেজার ফর্ম। তো প্রথমেই লেজার মানে হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এই ডেফিনেশনটা আমরা যাব পরে। লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। নর্মালি যে কোনো অ্যাটমিক সিস্টেম, সাপোজ তোমরা বোর অ্যাটম মডেল পড়েছো না? হ্যালো, তোমরা বোর অ্যাটম মডেল পড়েছো। আমরা জানি অ্যাকর্ডিং টু অ্যাটম মডেল, আমাদের এই যে জাস্ট একটা প্রতিটা অ্যাটমের ক্ষেত্রে তার এনার্জি, ইলেকট্রন গুলো ডিফারেন্ট এনার্জি লেভেলে থাকতে পারে, ডিফারেন্ট এনার্জি লেভেলে। তার মানে প্রথমে যেটা নর্মালি, যেমন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ওর মধ্যে একটা ইলেকট্রন আছে, এটা গ্রাউন্ড স্টেটে থাকে, বাট ওর যদি বাইরের থেকে ওর মধ্যে এনার্জি দেওয়া হয়, ফোর্স অ্যাপ্লাই করা হয়, ইলেকট্রনটা জাম্প করে হাই স্টেটে যেতে পারে, এগেন জাম্প করে আরো হাই স্টেটে যেতে পারে। এক সময় ওখান থেকে ইলেকট্রনটাকে বের করে নিয়ে আসা সম্ভব। তাইলে এখন নর্মালি এই যে অ্যাটমিক সিস্টেমে আমাদের এখানে নর্মালি প্রত্যেকটা অ্যাটমই আমাদের গ্রাউন্ড স্টেটে থাকে, প্রত্যেকটা অ্যাটমিক গ্রাউন্ড স্টেটে থাকে। এক্সাইটেড স্টেটে বাইরের থেকে যদি আমরা এনার্জি দেই, তাইলে এক্সাইটেড স্টেটে যেতে পারে নর্মালি। যেমন এইটা আমরা একটা সিস্টেম আমরা কনসিডার করার চেষ্টা করতেছি, দুইটা এনার্জি লেভেল। ফিগারটা দেখো, দুইটা এনার্জি লেভেল, এই নিচেরটা হলো লেভেল 1, উপরেরটা হচ্ছে লেভেল 2। তো এখন এই যে লেভেল 1 এবং লেভেল 2 যদি আমরা এখানে কনসিডার করি এরকম, যে ইন জেনারেল নর্মালি কিন্তু আমাদের উপরেরটা হচ্ছে এক্সাইটেড স্টেট, আর নিচেরটাকে, এটাকে বলি আমরা গ্রাউন্ড স্টেট। এটা কিন্তু সবসময় অ্যাটমটা সবসময় গ্রাউন্ড স্টেটে থাকবে।
তো আবার এই যখনই, অর্থাৎ সাপোজ তোমরা তোমাদের মধ্যে অনেকেই রাজনীতি করো, আর রাজনীতি করা মানেই কিন্তু বর্তমান আমাদের রাজনীতি যেটা হচ্ছে সেটা কিন্তু মাস্তান নির্ভর রাজনীতি, অন্য কিছু না। এখন তুমি একজন সাধারণ ছেলে, আজকে যদি কোনোভাবে তোমার হাতে লাখ লাখ টাকা আসে, তাহলে দেখা যাবে যে তুমি অসাধারণ হয়ে গেছো, অসাধারণ হয়ে গেছো। কারণ এটা লাখ লাখ টাকা আসলো মানে এটা তোমার কাছে এক্সেস, অতিরিক্ত। তুমি মাসে বাড়িতে হয়তো পাও, কেউ 5,000 পাও, কেউ 20,000 পাও, তার মানে এই টাকায় কিন্তু তোমাকে চলতে হবে। এখন তোমার যদি 20,000 জায়গায় 20 লাখ পেয়ে গেলা, তাহলে তোমার তখন চিন্তা করতে হবে এই টাকাটা এখন উড়াইতে হবে। কিভাবে উড়াইতে হবে? এটা তো আসছেই যে কোনো ভাবে, তার মানে এই টাকাটা হলো এক্সেস, এটা হলো এক্সেস এনার্জি। তাহলে তুমি এই এক্সেস এনার্জি তোমার পকেটে থাকবে না, তখন তুমি দেখা যাবে যে বাতাসে তুমি নিজেই উঠতে থাকতেছো। তার কারণ তুমি তোমার 2-4-10 জন বন্ধু বান্ধব নিয়ে তারপরে তাদেরকে নিয়ে এটা খরচ করার চেষ্টা করবা যে এটা কিভাবে খরচ করা যায়। আবার তোমার পকেটে যদি একটা পিস্তল থাকে, তাহলে দেখা যাবে যে তোমার এনার্জি বেশি, এক্সেস এনার্জি। এক্সেস এনার্জি হচ্ছে ওই এক্সেস এনার্জির কারণে তুমি তখন আর সিনিয়র জুনিয়র নাই যে কাউকে থাপ্পড় দিতে ভয় পাবা না, যেটা হচ্ছে আর কি। তার মানে কি, এই যে এটা হলো এক্সেস এনার্জি, ওই এক্সেস এনার্জি যতক্ষণ পর্যন্ত তুমি রিলিজ না করতে পারবা ততক্ষণ পর্যন্ত কিন্তু ও তোমাকে বিপদে ফেলবে। তো কাজেই যতক্ষণ পর্যন্ত তোমার পকেটে অতিরিক্ত এনার্জি আছে ততক্ষণ পর্যন্ত তুমি বিপদে আছো। যেই তোমার এই পকেট থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু আবার তুমি আগের গ্রাউন্ড স্টেটে চলে গেলা, আবার গ্রাউন্ড স্টেটে চলে গেলা। তুমি এখন ধমক দিতে ভয় পাবা যে আমার কাছে তো ওই এক্সেস এনার্জিটা এখন নাই, যে আরেকজনকে আমি ভয় দেখাবো সেটার জন্য তো আমার এক্সেস এনার্জিটা দরকার। সেটা কিন্তু এখন সেটা সোর্স বন্ধ হয়ে গেছে। তুমি আগে যে ভদ্র ছিলা তার চাইতে আরো বেশি ভদ্র হয়ে যাওয়া এখন, কারণ এখন ওই যে আগে মাঝখানে যে কাজগুলো করেছো ওর ইফেক্টটা তো কিছুটা পড়বে। কাজেই আমাদের এই ক্ষেত্রেও আমরা নর্মালি যে কোনো অ্যাটম সবসময় এইটা গ্রাউন্ড স্টেটে থাকে, আর আমরা এখন এক্সাইটেড স্টেটে গেলেই তাকে বাইরে তার অতিরিক্ত এনার্জি থাকতে হবে। অতিরিক্ত এনার্জি থাকলেই এখানে দেখো আমরা অ্যাটমটা কনসিডার করতেছি এক্সাইটেড স্টেটে আছে, এক্সাইটেড স্টেটে আছে। ডিউরিং ইমিশন অ্যাটমটা কি করবে, এখান থেকে এই জায়গায় চলে আসবে, আপার লেভেল থেকে লোয়ার লেভেলে গ্রাউন্ড স্টেটে চলে আসবে। গ্রাউন্ড স্টেটে চলে আসলে যে এক্সেস এনার্জি ছিল এই এক্সেস এনার্জি তাকে রিলিজ করতে হবে। রিলিজ না করে কিন্তু সে গ্রাউন্ড স্টেটে আসতে পারবে না। কিভাবে রিলিজ করবে? ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার ফ্রিকোয়েন্সি এনার্জি হচ্ছে এইচ নিউ, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এখানে E2 minus E1 এটা this is equal to H according to Bohr atom model, Bohr postulates E is equal to দুইটা লেভেলের এনার্জি ডিফারেন্স যত বেশি হবে আমাদের H নিউর পরিমাণ তখন এটা বাড়তে থাকবে, 1 2 3 হতে পারে, এই এনার্জি লেভেলের উপরে নির্ভর করবে। বাট আমরা এখানে থেকে এইটাকে বলছি H নিউ ফর্মে এই এনার্জিটা রিলিজ করে তারপর এই গ্রাউন্ড স্টেটে আসবে। এখন আমরা একটু এখান থেকে শুরু করি। দেখো এটা হলো স্পন্টেনিয়াস ইমিশন। স্পন্টেনিয়াস ইমিশন মানে এটা হলো স্বতঃস্ফূর্ত ইমিশন হবে। স্বতঃস্ফূর্ত হবে মানে এটা যখনই একটা অ্যাটম যদি এক্সাইটেড স্টেটে থাকে, এক্সাইটেড স্টেটে যখনই থাকবে তখন ও এনার্জি রিলিজ করবেই, এটা মাস্ট। এনার্জি রিলিজ তাকে করতেই হবে, কারণ এক্সেস এনার্জি নিয়ে তুমি বেশিক্ষণ থাকতে পারবা না, বেশি সময় থাকা যাবে না। কাজে ওকে এনার্জিটা রিলিজ করতে হবে, রিলিজটা করে ও গ্রাউন্ড স্টেটে চলে আসবে। তাহলে আমরা দেখো টু এনার্জি লেভেলস 1 and 2, দের এনার্জি E1 and E2, এই যে এখানে E1 and E2 এবং বলা হচ্ছে E1 and E2 is less than E1, কাজে উপরের দিকে এনার্জি বেশি। আমরা বোর অ্যাটম মডেলে এনার্জি লেভেল গ্রাউন্ড স্টেট হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখেছি গ্রাউন্ড স্টেটের এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট। তারপর একটা হলো ফার্স্ট এনার্জি লেভেল, যদি আমরা বলি সেটা কত ডিভাইডেড বাই
n স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার, ওটা হলো 3.54, তারপর একটা মাইনাস 1.51, এভাবে আস্তে আস্তে, তার মানে মাইনাসটা কমে যাচ্ছে, আস্তে আস্তে এনার্জি বাড়তেছে, যত উপরের দিকে যাব এনার্জি বাড়তে থাকবে। কাজে উপরের দিকে এনার্জি বেশি, কাজে E1 is less than E2 or E2 is greater than E1. The two levels could be any two out of the infinite set of the levels possessed by the material. Material যেটা বললাম আমি যে ইনফাইনাইট নাম্বার অফ লেভেল আছে এখানে, তার মধ্যে যে কোনো দুইটা লেভেল আমি কনসিডার করতেছি, তাদের একটার এনার্জি E2, একটার এনার্জি E1। কাজে এখানে ইট ইজ কনভেনিয়েন্ট টু টেক লেভেল 1 টু বি দ্য গ্রাউন্ড লেভেল। এটা সুবিধাজনক, লেভেল 1টাকে যে কোনো দুটো লেভেল হতে পারে, বাট লেভেল 1টাকে আমরা গ্রাউন্ড স্টেট হিসেবে ট্রিট করি। লেট আস অ্যাজিউম দ্যাট an atom of the material is initially in level 2. Initially in level 2 মানে এক্সাইটেড স্টেটে আছে, এটা আমরা ধরে নিই, অ্যাজিউম করে নিই। এবং সিন্স যেহেতু লেভেল 2 তে আছে, E2 is greater than E1, the atom will tend to decay to level 1. এই অ্যাটমের কাজটাই হবে সব সময় লেভেল 2 থেকে 1 এর দিকে ডিকে করার চেষ্টা করবে, ও 2 তে বসে থাকতে পারবে না অতিরিক্ত এনার্জি নিয়ে। তাহলে the corresponding energy difference E2 minus E1 must therefore be released by the atom. এই পরিমাণ এনার্জি তাকে রিলিজ করতে হবে, রিলিজ করে সে 2 থেকে 1 এ আসতে পারবে, এবং যেটা E2 minus E1 is equal to h nu. When the energy is delivered in the form of an electromagnetic wave, the process will be called spontaneous emission. এটা যখন when the energy is delivered, এই যে এনার্জিটা ডেলিভার করবে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এইটাকে বলি আমরা স্পন্টেনিয়াস অর রেডিয়েটিভ, মানে এটা হলো স্বতঃস্ফূর্তভাবে এটা ইমিশনটা হবে। দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন রেডিয়েটিভ ওয়েভ ইজ, এই যে এখানে এটা আসলে এইচ, দিস ইজ ইকুয়াল টু এইচ, E2 minus E1 is equal to h nu, ওই জায়গা থেকে আমাদের চলে আসছে আর কি। তাহলে এই যে এখানে E2 মাইনাস এই ফ্রিকোয়েন্সি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এখানে পাবো। তাহলে দেখো স্পন্টেনিয়াস or radiative emission is that characterized by the emission of photon energy h nu is equal to E2 minus E1. তাইলে এটা তো আমরা পেলাম ফ্রিকোয়েন্সি। তাইলে এখান থেকে the probability of spontaneous emission can be characterized in the following way. probabilityটা নির্ভর করবে কিসের উপর? অর্থাৎ let us suppose that at time t there are n2 atoms per unit volume in level 2. There are n2 atoms per unit volume in level 2. আমরা তো এখানে বললাম যে একটার ক্ষেত্রে আমাদের h nu হবে। এখানে প্রবাবিলিটি নির্ভর করবে আমার নাম্বার অফ অ্যাটমস এখানে কতগুলো আছে, কতগুলো এক্সাইটেড স্টেটে আছে, কতগুলো জাম্প করবে আমি তো জানি না। কাজে এখানে ধরলাম E1 এ লেভেল 1 এ আমার নাম্বার অফ অ্যাটমস আছে N1 and লেভেল 2 তে নাম্বার অফ অ্যাটমস আছে N2। তাইলে দেখো, তাইলে আমার এই স্পন্টেনিয়াস ইমিশন এটা নির্ভর করবে আমার কিন্তু লেভেল 1 এর উপর না, লেভেল 2 এর উপর নির্ভর করবে। তাইলে দেখো জাস্ট dN2 by dt স্পন্টেনিয়াস, SP মানে স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্তভাবে is proportional to N2, is proportional to N2। দেখো তো এরকম রিলেশন কোথাও পেয়েছো কিনা আগে? এরকম রিলেশন কোথাও পেয়েছো আগে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এরকম রিলেশন আগে পেয়েছো কোথাও? জি স্যার, নিউক্লিয়ার rate of disintegration dN by dt is proportional to n. স্যার ক্ষয়, হ্যাঁ ওই জিনিসটা এখানে আমরা বললাম N2 টা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস এট লেভেল 2, কাজে dN2 by dt এটাকে বলছি আমি স্পন্টেনিয়াস ইমিশন, যেটা হবে হুইচ ইজ প্রপোর্শনাল টু N2। ওই লেভেলের নাম্বার অফ অ্যাটম কতগুলো আছে এখানে, এই যে নাম্বার অফ অ্যাটম এইটাকে বলি আমরা পপুলেশন, জনসংখ্যা, ওই লেভেলের জনসংখ্যা।
এখানে যদি এটা হলো আমাদের জাস্ট নাম্বার অফ অ্যাটমস, ইট ডিপেন্ডস অন দ্যাট লেভেল। কাজে dn2 by dt as spontaneous is equal to এখানে মাইনাস a n2। এই যে মাইনাস a, এটা হলো আমাদের জাস্ট দিস ইজ দ্য স্পন্টেনিয়াস এমিশন প্রবাবিলিটি। এটাকে বলি আইনস্টাইন এ কোফিসিয়েন্ট অ্যাকর্ডিং টু আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইনের এ কোফিসিয়েন্ট ওখানে আমরা পেয়েছিলাম ওইটা ইজ ইকাল টু ল্যামডা। ওখানে পেয়েছিলাম, ওখানে লিখেছিলাম আমরা ল্যামডা, যেটাকে বলছিলাম আমরা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাও ওখানে ছিল মাইনাস ল্যামডা, এখানেও মাইনাস। মাইনাস মানে আসলে ডিকে করবে, মাইনাসটা হচ্ছে আসলে ডিকে করবে, কমে যাবে, এই জন্য মাইনাস। আর এটাকে বলি আমরা, এটা হলো আমাদের আইনস্টাইন এ কোফিসিয়েন্ট, আর এটা হলো স্পন্টেনিয়াস এমিশন প্রবাবিলিটি, স্পন্টেনিয়াস এমিশন প্রবাবিলিটি অর দ্য আইনস্টাইন এ কোফিসিয়েন্ট। আবার এখানে দেখো, এইখানে আমরা এখানে লেখার চেষ্টা করতেছি স্পন্টেনিয়াস এমিশন লাইফ টাইম টাউ এসপি ইজ ইকুয়াল টু 1/a। আমরা ওখানে অ্যাভারেজ লাইফ পেয়েছিলাম, মনে আছে? অ্যাভারেজ লাইফ হুইচ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু 1/λ, মনে আছে? ইয়েস স্যার। এখানে আমরা ওই একই Yes, sir. জিনিস, কিন্তু এটা টাউ এসপি, টাউ এসপি, এসপি মানে আসলে স্পন্টেনিয়াস। ওখানে ছিল টাউ ইজ ইকুয়াল টু 1/λ, এখানে টাউ এসপি 1/a, একই জিনিস। কিন্তু আমি এটাকে বলেছি শুধুমাত্র স্পন্টেনিয়াস। The quantity tau sp is called the spontaneous emission lifetime. The value depends on the particular transition. তাহলে এই যে ভ্যালু, এটা নির্ভর করবে যে ট্রানজিশনটা কি হবে, কি ধরনের ট্রানজিশন হবে, ওই ট্রানজিশনের উপরে আমাদের এটা নির্ভর করবে। আর কতগুলা নাম্বার অফ অ্যাটম আছে সেটাও, অর্থাৎ দিকের রেটটা কি তার উপরে নির্ভর করবে। এটা গেল স্পন্টেনিয়াস এমিশন। দেন স্টিমুলেটেড এমিশন। স্টিমুলেট, স্টিমুলেট মানে হচ্ছে উত্তেজিত করা, স্টিমুলেট। তাইলে স্টিমুলেশনটা কিভাবে হতে পারে, আমরা এখানেও যেটা কনসিডার করার চেষ্টা করব। এখানে দেখো, এই ফিগারটা আগে দেখো, তারপরে আমরা দেখার চেষ্টা করব। অ্যাটমটা এক্সাইটেড স্টেটে আছে, ইনিশিয়ালি এক্সাইটেড লেভেল, অ্যাটমটা এক্সাইটেড স্টেটে আছে। এখানে এটার উপরে তুমি একজনের উপর এমনি রেগে আছো, আরেকজন আইসা, তোমার আরেক বন্ধু আইসা তোমাকে ওর সম্পর্কে আরো কিছু খারাপ কিছু বলার চেষ্টা করতেছে। তোমার রাগটা কমবে না বাড়বে? তোমার রাগটা আরো বেড়ে যাবে, ওর প্রতি আরো বেড়ে যাবে। তার মানে আরো তোমাকে উত্তেজিত, তোমাকে আইসা তোমাকে ওর সম্পর্কে খারাপ কিছু বলতেছে, মিন্স চেষ্টা করা হচ্ছে। এইখানে অ্যাটমটা আমার আছে এক্সাইটেড স্টেটে, আগেই আছে। বাইরের থেকে এইটার উপরে, এই অ্যাটমের মধ্যে এখন আমার একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়তেছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়তেছে। এই অ্যাটমটা ইনিশিয়ালি অ্যাটম ইন আবার যখন একটা এনার্জি, তাইলে এখানে কি হবে দেখো, এখানে এই অ্যাটমটা এক্সাইটেড লেভেল থেকে গ্রাউন্ড লেভেলে চলে আসবে, কিন্তু এ কি করবে, এক্সাইটেড করে এইটাও বেরিয়ে যাবে, এক্সাইটেড করে সে বেরিয়ে যাবে। এট দ্য সেম টাইম এখান থেকে যখন ইমিশন হলো, আর একটা ফোটন ইমিশন হবে, আর একটা ফোটন ইমিশন হবে। আমাদের স্পন্টেনিয়াস ইমিশনে একটা ফোটন ইমিশন হচ্ছিল, এখানে দুইটা ফোটন ইমিশন হবে, দুইটা ফোটন ইমিশন হবে। একটা তো ইমিশন হবে মিন্স ও ওর অ্যাবজর্ব, ইনিশিয়ালি অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব করে ও করবে কি আরেকটাকে নিয়ে ফোটন নিয়ে বেরিয়ে যাবে, দুইটা ফোটন বেরিয়ে যাবে, দুইটা ফোটন বেরিয়ে যাবে। এখানে E2 - E1 ইজ ইকুয়াল টু ডেল্টা E ইজ ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এখানে দেখো, আমরা একটু এখানে বলার চেষ্টা করি। সাপোজ অ্যান অ্যাটম, আমি যা বললাম কিন্তু এখানে তাই লেখা আছে, an atom is found initially in level 2 and that an electromagnetic wave of frequency nu, or frequency টা হলো nu, is incident on the material. Since the wave has the same frequency as the atomic frequency, there is a finite probability that this wave will force the atom to undergo the transition 2 to 1.
ওইটা ফোর্স করবে 2 এর থেকে 1 লেভেলে যাওয়ার জন্য আরো ত্বরান্বিত করবে। In this case, the energy difference E2 minus E1 is delivered in the form of electromagnetic wave, which adds the incident one. যেটা ওই যে ওই অ্যাডটা ইনসিডেন্টটাকে এটা আরো অ্যাড করবে। This is the phenomenon of stimulated emission. The energy difference is delivered in the form of an electromagnetic wave which adds the incident one. যেটাকে ইনসিডেন্ট করা হয়েছিল ওইটার সাথে যোগ হয়ে যাবে। In the case of stimulated emission, since the process is forced by the incident electromagnetic wave, the emission of any atom adds in phase to that of the incoming wave. এখানে বলা হচ্ছে in the case of stimulated emission, since the process is forced, incident electromagnetic wave দ্বারা ফোর্স করা হচ্ছে, the emission of any atom adds in phase to that of the হবে ওই অ্যাটমটা ইনকামিং ওয়েভের সাথে ইনকামিং ওয়েভের ইন ফেজে থাকবে, একই ফেজে তারা থাকবে। This was also determines the direction of the emitted wave. এটার মাধ্যমে আমরা ডিরেকশন অফ ইনসিডেন্ট ওয়েভ also determines the direction of emitted wave এর ডিরেকশনটা কি হবে। E1 is equal to this, the rate of decay due to stimulated emission. এটা হলো stimulated emission, rate of decay আমরা স্পন্টেনিয়াস এর জায়গায় এখানে SP দিয়েছিলাম, আর স্টিমুলেটেড এখানে ST dN2 by dt, এক্ষেত্রেও কিন্তু dN2 by dt, বাট এইটা হলো স্পন্টেনিয়াস স্টিমুলেটেড ST আর ওটা স্পন্টেনিয়াস SP, which is equal to এখানে বলতেছি ওখানে বলছিলাম আমরা AN2, এখানে হলো জাস্ট W21 N2, N2 ঠিকই আছে, এটা 21 মানে 221 যে জন্য আমরা লেভেল 2 থেকে 21 মানে 21 না, কিন্তু 21 এটা পড়া যাবে না, 221 লেভেল 2 থেকে লেভেল 1 এ যাবে, লেভেল 2 থেকে লেভেল 1 এ যাবে, ডিসইন্টিগ্রেশনটা হবে, সেই জন্য আমরা এখানে ইউজ করেছি W21. This is called a stimulated transition probability, stimulated proportionality constant, এবং এটাকে বলি আমরা stimulated transition probability. তাহলে W21 depends not only particular transition but also on the intensity of the electromagnetic wave. শুধু ট্রানজিশনের উপরে ডিপেন্ড করবে না, intensity of the incident electromagnetic wave তার উপরেও ডিপেন্ড করবে। For a plane electromagnetic wave we can write, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি প্লেন ওয়েভ হয় তার জন্য আমরা লিখতে পারি W21 is equal to sigma 21 into F. এই Fটা হলো আমাদের ফোটন ফ্লাক্স, ওই যে ফোটনটা আসতেছে তার ফ্লাক্সটা কি হারে সে আসতেছে, আর এই সিগমা 21 এটা হলো কোন জায়গায় এসে স্ট্রাইক করতেছে। This is the cross sectional area. F is the photon flux of the incident wave. Sigma 21 is the quantity having the dimension area. This is called stimulated cross section and depends only on the characteristics of the given transition. ওই ট্রানজিশনের উপর আমাদের ডিপেন্ড করবে, এটাকে বলছি আমরা stimulated cross section. এটা হলো আমাদের stimulated emission. আমরা পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব অ্যাবজর্পশন থেকে শুরু করব আমরা পরবর্তী ক্লাসে। ঠিক আছে? Yes. বলো দেখি, আজকে ক্লাস শেষ করতে চাই এখানে। আমরা তাহলে 5টা প্রবলেম, যেগুলা প্রবলেম হচ্ছে তোমাদের সেরকম 5টা প্রবলেম আমার কাছে পাঠাবা, সেগুলো আমি ক্লাসে ডিসকাস করব। নেক্সট ক্লাসে, নেক্সট মঙ্গলবার দিন ডিসকাস। হ্যাঁ বলো। হ্যাঁ মঙ্গলবারের আগে কিন্তু দিবা, মঙ্গলবার দিন রাত্রে দিবে, কারণ আমার তো ওটা একটু দেখতে হবে
ঘন্টাখানেক লেগে যেতে পারে, 1-2 ঘন্টা কাজে হয়তো দেখালো তুমি দিলা মঙ্গলবার দিন আমি ক্লাস নিচ্ছি, তুমি জাস্ট ওই সময় দিয়ে দিলা আর কি সকালবেলা, তাহলে তো লাভ নাই। তাহলে আমাকে আগে দিবে, অ্যাটলিস্ট সোমবারের মধ্যে বা রবিবারের মধ্যে আমাকে পাঠাই দিবে। তো ঠিক আছে, আমরা এখন শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।